আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এস এম ইমতিয়াজুর রহমান, ফিজিশিয়ান টোন স্বাস্থ্য কথন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে ফিজিশিয়ান টোন স্বাস্থ্য কথন অনুষ্ঠানে আমাদের আলোচনার বিষয় রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে কি করবে। আর এই অনুষ্ঠানে সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছেন ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই এটিভি অ্যাটোরোভাস্টাটিন, আরটিভি রোসোভাস্টাটিন। আর এই বিষয় নিয়ে আমরা কথা বলতে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের বিশেষজ্ঞ অতিথি ডাক্তার সি এম শাহিন কবির। উনি একজন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। উনি কার্ডিওলজিতে এমডি করেছেন, উনি ফেলো আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি করেছেন, এছাড়া উনি ফেলো অফ দ্য সোসাইটি অফ কার্ডিওভাস্কুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্টারভেনশন নিয়েও কাজ করেছেন। উনি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন ধরনের ট্রেনিং করেছেন। উনি কোরিয়া এবং জাপানে উচ্চতর ট্রেনিং প্রাপ্ত ইন্টারভেনশন কার্ডিওলজির উপরে। উনি এখন বর্তমানে কাজ করছেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে অ্যাসোসিয়েট প্রফেসর এবং কনসালটেন্ট হিসেবে। ডাক্তার সি এম শাহিন কবির, আপনাকে ফিজিশিয়ান টোন স্বাস্থ্য কথন পর্দায় সাদর সম্ভাষণ। ধন্যবাদ ইমতিয়াজুর ফর ইউর নাইস ইন্ট্রোডাকশন। সবাইকে সালাম এবং গুড ইভিনিং। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আমরা জানতে চাইবো রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে কি করবে আমাদের পেশেন্ট। কারণ আমরা জানি কয়েকদিন আগে আমাদের ঈদুল আজহা ছিল। ডাক্তার সি এম শাহিন কবিরকে প্রথমেই জিজ্ঞাসা করব, কেমন কাটলো আপনার ঈদুল আজহা? ধন্যবাদ, সুন্দর কোশ্চেন। আসলে একটা প্রোগ্রামের শুরুতে প্রথমে ফিজিশিয়ান টোনকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ঈদ তো সবারও যেভাবে কেটেছে আমাদেরও সেভাবে কেটেছে। আসলে করোনার সময় ঈদের উদযাপনটা তো ভাবে করা যায়নি। গরু কোরবানি থেকে শুরু করে মাংস খাওয়া দাওয়া কম হয়েছে এবার আমাদের সবারই। আর সবাই খুব টেন্স ছিল আসলে করোনা কোন পর্যায়ে যাবে, কি হবে না হবে, রোগীর সংখ্যা বাড়বে না কমবে। যাক, আল্লাহর রহমতে আমাদের অবস্থান মোটামুটি ভালো আছে বলে আমার মনে হয়। আমি তো মোটামুটি পালন করেছি আর কি। আলহামদুলিল্লাহ। আমরা জানি যে এই কোরবানি বা কোরবানি পরবর্তী সময়ে কিছুটা হলেও আমাদের রিচ ফুড খাওয়া হয়, এবং আপনি জানেন যে এই ধরনের ডিজিজ প্রিভ্যালেন্সটাকে একটু বাড়িয়ে ফেলে। তা আমরা জানতে চেষ্টা করব যে আজকে রক্ত কোলেস্টেরল বা লিপিড বা ফ্যাট যখন বেড়ে যায়, সেটাকে আমরা মেডিকেলের ভাষায় হাইপারলিপিডিমিয়া বলে থাকি। তো এই ধরনের ডিজিজ বা এই ধরনের পেশেন্টের সংখ্যা দিন দিন কিন্তু আমাদের দেশে বেড়েই চলেছে। আপনার কাছে জানতে চাবো, কেন এই ধরনের রোগীর সংখ্যা দিন দিন আমাদের দেশে বেড়েই চলেছে বলে আপনি মনে করছেন? ধন্যবাদ। আসলে আমাদের দেশের ইয়াং পপুলেশন এখন খুব রিস্কে আছে। তারা অনেক জাঙ্ক ফুড সেবন করে, লাইক বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, দেন ফ্রাইড চিকেন এটসেট্রা, তাই না? এগুলো অনেক বেশি খাচ্ছে, রেড মিট বেশি গ্রহণ করছে। তো আর্লি বয়সে যাদের বিভিন্ন রকম অ্যাথেরোস্ক্লেরোসিস ডেভেলপ করবে, রক্তনালীতে চর্বি জমে যাবে, তো তাদেরকে অনেক বেশি তাদের করোনারি আর্টারি ডিজিজ, পেরিফেরাল আর্টারিয়াল ডিজিজ, ব্রেন স্ট্রোক থেকে শুরু করে আনুষঙ্গিক অনেক রকম প্রবলেম তৈরি হবে। তাদের স্থূলতার জন্য ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যাবে, তাদের প্রেশার বেড়ে যাবে। এসব কারণে তাদের জন্য অত্যন্ত রিস্ক তৈরি হবে বলে আমার মনে হয়। ওকে, তাদের এই রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বলে আপনি মনে করেন? আসলে সব বয়সের আমাদের দেশের সব বয়সের পপুলেশনই কিন্তু আক্রান্ত হতে পারে। কারণ আপনারা জানেন একটা টার্মিনোলজি আছে, ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরমিয়া। এগুলো সাধারণত 0 থেকে 20 বছরের ছেলে মেয়েদেরই ডেভেলপ করে। যাদের বংশগত কোলেস্টেরল লেভেল বেশি আছে তাদের কিন্তু 20 বছরের আগেই কোলেস্টেরল বেশি হয়ে থাকে। এগুলো যদি আমরা নির্ণয় করতে পারি তখন অনেক ধরনের খারাপ ডিজিজ বা বড় ধরনের হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলো কিন্তু আমরা তাদের ক্ষেত্রে প্রিভেন্ট করতে পারি। আর 20 থেকে 40 বছর, 40 থেকে 75 বছর বিভিন্ন লেভেলে আমাদের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যেতে পারে। আমরা যদি বেশি ইনটেক করি, আমরা যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি না করি, তখন আস্তে আস্তে আমাদের সব বয়সের বাচ্চারাই কিন্তু ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত বিভিন্ন রকম প্রবলেম ফেস করতে পারে বলে আমি মনে করি। ওকে, ধন্যবাদ। আচ্ছা, এই রোগের মানে খাবারগুলো আপনি যেটা বলছিলেন যে ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার এগুলো খাবার খেলে সাধারণত বেড়ে যাচ্ছে, এবং আমাদের যারা আমরা খুব বেশি কায়িক পরিশ্রম করছি না তাদের ক্ষেত্রে ঝুঁকি বাড়ছে। তো এই ধরনের কি মানে এই ধরনের খাবারগুলো খেলে আসলে কি ধরনের ঝুঁকির সম্ভাবনা থাকতে পারে বলে আপনি মনে করেন, এবং কোন ধরনের খাবারগুলো আমাদের খাওয়া উচিত? আচ্ছা, আসলে এই ধরনের খাবারগুলো কিন্তু অতিরিক্ত তাপমাত্রায় ভাজা হয় এবং এগুলো কিন্তু স্যাচুরেটেড ফ্যাট থাকে, যেগুলো আলটিমেটলি ট্রান্স ফ্যাট তৈরি করে। ট্রান্স ফ্যাট আমাদের জন্য খুবই খারাপ, কারণ এগুলো রক্তনালীতে যে প্ল্যাক তৈরি করে, প্ল্যাক তৈরি করলে সেখানে আস্তে আস্তে সেখানে ফোম সেল ডেপোজিশন হয়, বিভিন্ন খারাপ কোলেস্ট্রল ডেপোজিশন হয়, আস্তে আস্তে রক্তনালীটা বন্ধ করে ফেলে। তখনই আমাদের এমআই ডেভেলপ করে। সেটা যেমন আমাদের হার্টে হতে পারে, আমাদের পেরিফেরাল আর্টারিতে হতে পারে, আমাদের ব্রেনে হতে পারে, সব জায়গায় ডেপোজিশন হতে পারে। প্লাস অতিরিক্ত এ জাতীয় জাঙ্ক ফুড খেলে আমাদের ওবেসিটি হতে পারে,
সেখান থেকে আমাদের ডায়াবেটিস ডেভেলপমেন্টের প্রবণতা থাকে, এসব প্রবলেম তো রয়েই যায় আমাদের, তাই না? জি 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 জি। না, যেমনটি বলছিলেন যে রক্তে এক ধরনের প্লাক তৈরি করতে পারে। তাহলে আমরা জানি যে আমাদের দুই ধরনের কোলেস্টেরল থাকে, একটি গুড কোলেস্টেরল আর একটি ব্যাড কোলেস্টেরল। তাহলে এই যে ব্যাড কোলেস্টেরল যেটাকে বলা হয় এলডিএল, এইটার ব্যাপারে যদি একটু বলতেন। এলডিএল এর আমাদের জানতে হবে মাত্রাটা কি এবং কেন আমরা এটা গুরুত্বপূর্ণ মনে করি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে খারাপ কোলেস্টেরল। জি কোলেস্টেরল হচ্ছে 4 রকম আমরা জানি: টোটাল কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এলডিএল কোলেস্টেরল এবং এইচডিএল কোলেস্টেরল, তাই না? এগুলা জি কিন্তু সব ট্রাইগ্লিসারাইড থেকে ভেঙে ভেঙে আস্তে আস্তে লিভারে যায়, লিভার থেকে তারপর ব্লাড ভেসেলে আসে এবং ব্লাডের ভিতরে প্লাজমাতে ঘুরতে থাকে। এর মধ্যে সবচেয়ে খারাপ কোলেস্টেরল হচ্ছে এলডিএল কোলেস্টেরল, যেটা আমাদের প্ল্যাক তৈরির জন্য দায়ী। সে প্রথমে আস্তে আস্তে আমাদের প্লাজমাতে যে অতিরিক্ত এলডিএল কোলেস্টেরল গুলো একটা প্রদাহ তৈরি করে। প্রদাহ করলে আস্তে আস্তে সেখানে একটা ফোম সেল ডেপোজিশন হয়, ফ্যাটি স্ট্রিক তৈরি হয়, তারপর আস্তে আস্তে সেটা ফাইব্রোফ্যাটি প্ল্যাক ডেভেলপ করে, তারপর আস্তে আস্তে সেটা বড় হতে থাকে। আমরা যদি কোনো স্ট্রেসফুল সিচুয়েশনে থাকি তখন আস্তে আস্তে সেটা রাপচার হতে পারে, ফিশার হতে পারে, আলসারেশন হতে পারে। তখন আস্তে আস্তে সেখানে প্লেটলেট জমে একটা থ্রোম্বাসের মতো তৈরি করে। যখন আমাদের রক্তনালী বন্ধ হয়ে যায় তখনই আমাদের পেশেন্ট গুলা প্রবলেম পড়ে যায় আর কি। ওকে। এই যে আপনি বললেন থ্রম্বাস ফর্ম করে, এই থ্রম্বাস ফর্ম করার পরে পেশেন্টের কি কি ধরনের জটিলতা হতে পারে? থ্রোম্বাস যেমন করোনারি আর্টারিতে জমতে পারে, তখন তার হার্ট অ্যাটাক এমআই হবে। তারপর যদি তার ব্রেন স্ট্রোক ক্যারোটিড আর্টারিতে ডেভেলপ করে তখন তার স্ট্রোক হতে পারে, যেটা সিভি আমরা বলি। যদি তার পায়ে ডেভেলপ করে তখন পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হতে পারে। এসব প্রবলেম হতে পারে তার আসলে। থ্রোম্বাসের জন্য তো আমাদের পেশেন্টের এমআই এর সিমটম, চেস্ট পেইন, সোয়েটিং এসব ডেভেলপ করবে, তখন দ্রুত তাকে চিকিৎসা নিতে হবে। ওকে। আচ্ছা, ব্রেন যে স্ট্রোক থেকে খাবারগুলো আমাদের হাত পা দুর্বল, প্যারালাইসিস হতে পারে, তাই না? জি, আচ্ছা, আমরা কমপ্লিকেশন নিয়ে পরে কথা বলবো। যে খাবারগুলোর কথা বলছিলেন যে এই বার্গার, ফ্যাটি ফুড যেগুলো আছে, সে খাবারগুলো আমাদের কোলেস্টেরল মাত্রা বা এলডিএল কে বেশি খারাপ করে দিতে পারে। কোন কোন খাবারগুলোর প্রতি তাহলে আমরা গুরুত্ব বেশি দিব? তাহলে আমাদের ফ্যাট নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে বলে মনে হয়, জি তাই না? জি 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 ফ্যাটের তো আসলে উপকারিতাও আছে, অপকারিতাও আছে। তাহলে উপকারিতাগুলো আমরা আলোচনা করি প্রথমে। এটা তো আমাদের মেইন ফুয়েল আমাদের বডির, তাই না? জি আপনারা জি সবাই জানেন আমাদের 1 গ্রাম ফ্যাট থেকে 9 কিলো ক্যালোরি এনার্জি তৈরি হয়। whereas আমরা যদি কার্বোহাইড্রেট খাই, 1 গ্রাম কার্বোহাইড্রেট থেকে মাত্র 4 কিলো ক্যালোরি আমাদের এনার্জি তৈরি হয়। সো ইট ইজ দ্য পাওয়ার হাউস অফ আওয়ার বডি, যেটা আমরা ফ্যাট থেকে পাই। এছাড়া ফ্যাট কিন্তু আমাদের বিভিন্ন ভিটামিন অ্যাবজর্পশনে, শোষণে সাহায্য করে। এছাড়া আমাদের হরমোন প্রোডাকশনে তার অনেক রোল আছে। এছাড়া অনেকগুলো সেলের তারা কাভারিং তৈরি করে, আপনি জানেন। এটা হচ্ছে গিয়ে ফ্যাটের প্রয়োজনীয়তা আমাদের। যেটা আমরা করি, আমাদের তো একটা নর্মাল লেভেল মেনটেন করে চলতে হবে, কিন্তু আমরা যেটা করি অতিরিক্ত পরিমাণে খাই, তারপর আস্তে আস্তে সেটা আমাদের প্লাজমাতে যায়। অতিরিক্ত গুলা আমাদের বিভিন্ন শরীরে ডেপোজিশন হয়, ভিসেরাল ফ্যাট হিসেবে ডেভেলপ হতে পারে। তারপরে সাবকিউটেনিয়াস ফ্যাট হিসেবে আমাদের অ্যাবডোমিনাল ওবেসিটি হতে পারে। এগুলো থেকে প্রবলেম তৈরি হতে পারে আমাদের। তো আমাদের 4 রকম কোলেস্ট্রলের মাত্রাগুলো জানার প্রয়োজন। যেমন এলডিএল আমাদের, আমরা চাই ডিজারেবল বিলো 100, 100 থেকে 130 হচ্ছে গিয়ে লো রিস্ক, 130 থেকে 160 হচ্ছে মডারেট রিস্ক, 160 থেকে 190 হচ্ছে সিভিয়ার রিস্ক। তো এই সবগুলো আমাদের জানতে হবে, মাত্রাগুলো জানতে হবে। আচ্ছা, যেমনটি আপনি বলছিলেন, তাহলে কোন ধরনের খাবারগুলো আমরা খেতে পারি যে খাবারগুলোর মধ্যে আমাদের এইচডিএল এর সংখ্যা আমরা বেশি পাবো, এগুলো খেলে আমাদের এইচডিএল লেভেল বাড়তে পারে? এইচডিএল খাবারের মধ্যে তো অবশ্যই থাকবে। আপনারা জানেন আমাদের ফ্যাট 2 রকম আছে, একটা হচ্ছে সম্পৃক্ত ফ্যাট এবং অসম্পৃক্ত ফ্যাট, যেটা স্যাচুরেটেড ফ্যাট বা আনস্যাচুরেটেড ফ্যাট নামে পরিচিত। স্যাচুরেটেড ফ্যাট কোনগুলা? যেগুলা যেগুলা চর্বি কন্টেনিং খাবার, যেগুলা চর্বি চাপানো থাকে, যেমন রেড মিট, প্রসেসড মিট, মিট থেকে যে সসেস, বার্গারের পেটি তৈরি করা হয়, সেগুলোর ভিতরে আমাদের স্যাচুরেটেড ফ্যাট থাকে এবং এটা আমাদের মোটামুটি খুবই অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। তারপর আছে ট্রান্স ফ্যাট, যেটা হাই টেম্পারেচারে ফ্রাই করা হয়, বার্গার ভাজা হয়, সসেস খাওয়া হয়, সেগুলো আমার জন্য ক্ষতি করে। আর যেগুলো অসম্পৃক্ত ফ্যাট, যেটা পলি অ্যান্ড মোনো আনস্যাচুরেটেড ফ্যাট, সেগুলো আমাদের জন্য ভালো। সেগুলো কোনগুলো? সেগুলো হচ্ছে গিয়ে লিকুইড অয়েলস, লিকুইড ফ্যাট, সেগুলো যেমন অলিভ অয়েল হতে পারে, ভেজিটেবল অয়েল হতে পারে, এবং ফ্যাটি ফিশ, যেমন যেগুলোর ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, সেগুলো আমাদের এলডিএল কোলেস্ট্রল বাড়াতে পারে। সো আমরা যদি পলি আনস্যাচুরেটেড ফ্যাট খাই এবং ফ্যাটি ফিশ খাই, সেগুলো আমাদের এলডিএল লেভেল বাড়াতে সুবিধা করবে।
ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আমরা যেটা দেখি, আমরা বাইরের যেগুলো বিশেষ করে পুরি টুরি যেগুলো আমরা বাইরে দেখি, যেগুলো প্রচুর তেল দিয়ে, একই তেল দিয়ে বারবার ভাজা হয়, এই ধরনের খাবার খেতেও অনেক মজা লাগে, মোগলাই পুরি। তো এই ধরনের যদি একটু বলতেন যে এখান থেকে আসলে আমাদের কি কি ধরনের ক্ষতির সম্ভাবনা থাকতে পারে বলে আপনি মনে করেন? সেই একই কথা আসলে আমরা আমরা যে স্যাচুরেটেড ফ্যাটের কথা বললাম, আমরা কিন্তু 30 গ্রাম পার ডে খেতে পারি। ঠিক তেমনি ট্রান্স ফ্যাট মিনিমামে মাত্র 5 গ্রাম আমরা খেতে পারি। তো ট্রান্স ফ্যাট খেলে আমাদের আস্তে আস্তে এলডিএল লেভেল বেড়ে যাবে, সেটা আমাদের রক্তনালীতে প্রদাহ তৈরি করবে, আস্তে আস্তে সেটা সংকুচিত করবে এবং তার সংকোচন প্রসারণ আস্তে আস্তে কমিয়ে দেবে, যার দরুন সেখান থেকে আস্তে আস্তে আমাদের রোগীদের হাইপারটেনশন ডেভেলপ করবে, ওবেসিটির জন্য তার ডায়াবেটিস ডেভেলপ করবে, আর করোনারি ডিজিজ তো রয়েই গেল। তো জাঙ্ক ফুড অবশ্যই অ্যাভয়েড করতে হবে আমাদেরকে। ওকে, প্রিয় দর্শক, যেমনটি আপনারা শুনছিলেন যে হাইপারলিপিডিমিয়া, এটা কিন্তু আমাদের এলডিএল, যেটা আমাদের খারাপ কোলেস্টেরল আমরা বলে থাকি, সেই খারাপ কোলেস্টেরল কিন্তু বাড়িয়ে দিবে। কোন খাবারগুলো বাড়িয়ে দিবে? যে খাবারগুলো বারবার ভাজা হচ্ছে, একই তেলে বারবার ভাজা হচ্ছে, এবং প্রসেস খাবার যেগুলো আমাদের খেতে খুব পছন্দ করি আমরা, রেস্টুরেন্টে বার্গার পিৎজা এগুলো যে আমরা খাচ্ছি, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখানে ট্রান্স ফ্যাট থাকে। এগুলো কিন্তু আমাদের কোলেস্টেরল বাড়ানোর জন্য বা ফ্যাট বাড়ানোর জন্য রক্তে, এটা কিন্তু খুবই 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 ভয়ঙ্কর একটা ব্যাপার। এবং আমাদের সবার কিন্তু আমরা ফাস্টফুড খেতে খুব পছন্দ করি। তো প্রিয় দর্শক, যাদের এই প্রবলেমগুলো আছে, রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ নাই, তাদের কিন্তু এগুলো খাবার ব্যাপারে খুবই সতর্ক থাকতে হবে। ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শের জন্য। এবার আমরা যেটা জানতে চাইবো, যে অনেক পেশেন্ট থাকে যাদের কমপ্লেইন থাকে যে আমার এলডিএল লেভেলটা ঠিকই আছে, বাট এইচডিএল লেভেলটা ও পরিমাণে বাড়ছে না, তাহলে আমি কি করতে পারি? তাকে প্রথমে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটি লাইক আমাদের ওয়ার্ল্ড হেলথ ফেডারেশন কি বলেছে আসলে আমাদের কত মিনিট কতদিন হাঁটা উচিত, তাদের হিসাব অনুযায়ী আমরা যদি প্রতিদিন 30 মিনিটস করে সপ্তাহে 5 দিন হাঁটি, দ্যাট ইজ 150 মিনিটস, দ্যাট ইজ এসেনশিয়াল ফর রেইজ দ্য এইচডিএল লেভেল। সেটা কি ধরনের এক্সারসাইজ হতে পারে? যেমন ব্রিস্ক ওয়াকিং, জোরে হাঁটা, সাইক্লিং হতে পারে, গার্ডেনিং হতে পারে, হাউস হোল্ড ওয়ার্কিং হতে পারে। আর যারা হেভি সাইক্লিং করবেন, যারা সুইমিং করবেন, তাদের সপ্তাহে মাত্র 75 মিনিট ব্যায়াম করলে তাদের জন্য যথেষ্ট। 2 নম্বর পয়েন্ট, আমাদেরকে আস্তে আস্তে ওবেসিটি কমাতে হবে, ওয়েট রিডাকশন করতে হবে, তাহলে আমাদের এইচডিএল কোলেস্টেরল বাড়বে। 3 নম্বর, কিছু ভালো অভ্যাস করতে হবে, যেমন আমাদেরকে সিগারেট খাওয়া একদমই বন্ধ করতে হবে। সিগারেট খাওয়া বন্ধ করলে কি কি উপকারিতা আমি একটু বলে নিই এই ফাঁকে। আমরা যদি 8 ঘন্টা সিগারেট না ইনহেল করি বা ধোঁয়াটা যদি আমরা না নিই, তাহলে আমাদের কিন্তু আস্তে আস্তে আমাদের প্লাজমাতে অক্সিজেনের কনসেন্ট্রেশন বাড়ে। এটা যদি আমরা 12 ঘন্টা ইনহেল না করি, তাহলে আস্তে আস্তে আমাদের লাং ফাংশন ইমপ্রুভ করে। এটা যদি 12 সপ্তাহ যদি আমরা যদি ইনহেল করা বন্ধ করি, তখন আস্তে আস্তে আমাদের পুরা লাং ফাংশনটা পুরা নর্মাল পর্যায়ে চলে আসে। এবং যদি 1 বছর আমরা কুইট করে রাখি, তাহলে আস্তে আস্তে আমাদের হার্ট অ্যাটাকের প্রবণতা অনেক 50% রিডাকশন হয়ে যায়। এই গেল। তারপর যারা অ্যালকোহল খান, তারা যদি অ্যালকোহল বন্ধ করেন, তাহলে আস্তে আস্তে আমাদের এইচডিএল লেভেল বাড়তে পারে। সর্বোপরি আপনাকে সপ্তাহে 2 দিন ফ্যাটি ফিশ ইনটেক করতে হবে, যেহেতু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে, যেটা আপনার এইচডিএল কোলেস্টেরল লেভেল বাড়িয়ে দিতে পারবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। যারা স্মোক করেন তাদের কিন্তু শুনতে পেলেন, তাদের রোগটা মোটায়, কিন্তু আমাদের এ ধরনের ধূমপান থেকে বা অ্যালকোহল যারা নিচ্ছেন, তাদের কিন্তু অবশ্যই এ ব্যাপারে সাবধান হতে হবে, বিকজ ইটস এ কোশ্চেন অফ হার্ট। যেমনটি আমরা শুনছিলাম যে এলডিএল এবং এইচডিএল এর কথা শুনছিলাম, অনেক ক্ষেত্রে অনেক পেশেন্টের আমরা দেখি, যেহেতু আমরা বাংলাদেশি, আমরা প্রচুর পরিমাণে ভাত খাই এবং ট্রাইগ্লিসারাইড অনেকের অনেক বেশি থাকে। সেক্ষেত্রে মানে কি বলবেন, ট্রাইগ্লিসারাইড যাদের বেশি থাকে তাদের ক্ষেত্রে সতর্ক কি থাকবে, এবং তাদের ক্ষেত্রে যদি তারা এটা মেনটেন না করেন, তাহলে তাদের সমস্যা হতে পারে বলে আপনি মনে করেন? আসলে একটা প্লেটের কথা যদি চিন্তা করেন যে আসলে আমাদের কি পরিমাণে ট্রাইগ্লিসারাইড বা অন্যান্য কম্পোনেন্ট খাওয়া উচিত, এটা আমাদেরকে জানতে হবে। একটা প্লেটে যদি আপনি 4টা ভাগ করেন, তাহলে আমাদের 50% থাকবে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, বাদ বাকি 25% থাকবে আমাদের স্টার্চ অ্যান্ড ডায়েটারি ফাইবার্স, আঁশযুক্ত খাবার, এবং বাদ বাকি 25% আমাদের রাখতে হবে স্যাচুরেটেড অ্যান্ড পলি আনস্যাচুরেটেড ফ্যাট গুলা। তাহলে আমাদের দেখেন 50% কিন্তু ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস রাখতে হবে, বাদ বাকি পার্ট গুলা কিন্তু আমাদের স্টার্চ এবং ফ্যাট দিয়ে ফিল আপ করতে হবে। ঠিক আছে? তো যারা টিজি বেশি থাকে, তারা কিন্তু ভাত বেশি খায়, এটা সত্যি কথা। আমরা দেশি বাংলাদেশি, আমরা অনেক ভাত খাই। তো আমাদের যেটা হয়, আস্তে আস্তে আমাদের স্থূলতা ডেভেলপ করে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়, আমাদের ডায়াবেটিসের প্রবণতা বেড়ে যায়। এই ধরনের টিজি কমাতে হলে আমাদেরকে প্রচুর এক্সারসাইজ করতে হবে, স্টার্চের পরিমাণ কমিয়ে দিয়ে আমাদেরকে ফ্রুটস ভেজিটেবলস এর দিকে বেশি নজর দিতে হবে, এবং প্রোটিন লাইক
ছোলা, আমিষ খেতে হবে, এগুলা বেশি পরিমাণে খেতে হবে। ফ্যাটি ফিশ তো রয়েই গেল। ওকে, অনেক ধন্যবাদ। যেমনটি ডাক্তার শাহিন কবির বলছিলেন যে আমাদের আঁশযুক্ত খাবার বেশি করে খেতে হবে। আঁশযুক্ত খাবার খেলে এবং ফাইবার যুক্ত খাবার যদি আমরা খেতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো। এখন তো কোভিড চলছে, এখন তো বাইরে যাওয়াটাও আমাদের জন্য খুব রিস্কি। হাঁটার জায়গাটাও আসলে খুব আমাদের ঢাকা শহরে খুব বেশি নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি বলে আপনি মনে করেন? সেক্ষেত্রে আপনি বাসায় সাইক্লিং করতে পারেন, আপনি আপনার রুমের ভিতরে জোরে হাঁটাচলা করতে পারেন, ডায়েট কন্ট্রোল করতে পারেন, কম খেয়ে ফল ফ্রুটস খেয়ে আপনি পেট ফিল আপ করে আপনি ট্রাইগ্লিসাইড লেভেল কমাতে পারেন। অনেক অপশন তো রয়ে গেছে, সবকিছুই আমাদের হাতে সম্ভব। ওকে, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, অনেকেই দেখা যাচ্ছে যে তারা হাঁটা চলাফেরাও করছে, তারা জিমও করছে, খাবারও ঠিক মতো তারা মানে ঠিক মতো ডায়েট মেনটেন করেই তারা চলছে, বাট কোনোভাবেই তারা এই কোলেস্টেরল লেভেলটা বা ট্রাইগ্লিসারাইড লেভেলটাকে ডক্টর যেভাবে বলছে সেভাবে তারা কমাতে পারছে না। এটার ব্যাপারে যদি একটু বলতেন। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সুযোগ খুঁজতে হবে যে তাদের কোনো ফ্যামিলিয়াল ডিজিজ আছে কিনা বা সেকেন্ডারি কোনো কারণ আছে কিনা যার দরুন তার কোলেস্টেরল লেভেল হাই আছে। যেমন অনেক ডিজিজের কারণে কিন্তু টিজি বেড়ে যায়, লাইক ডায়াবেটিস মেলাইটাস, নেফ্রোটিক সিনড্রোম, ক্রনিক লিভার ডিজিজ যাদের রয়েছে। তাছাড়া কিছু কিছু ড্রাগ সেবন করলেও কিন্তু আমাদের টিজি লেভেল বেড়ে যেতে পারে, যেমন স্টেরয়েড জাতীয় ড্রাগ, প্রোজেস্ট্রিন, এস্ট্রোজেন্স, বিটা ব্লকার, কিছু ডায়াবেটিক সেবন করলেও কিন্তু আমাদের টিজি বেড়ে যায়। তো আমাদেরকে কিন্তু কারণ খুঁজতে হবে কেন তার টিজি টিজি বেড়ে গেল। শুধু খেলেই যে বাড়বে তা কিন্তু নয়, অন্যান্য অনেক কারণে কিন্তু আমাদের টিজি লেভেল বেড়ে যেতে পারে। তো তখন আমাদের ডায়াবেটিস কন্ট্রোলের চিন্তা করতে হবে, নেফ্রোটিক সিনড্রোম থাকলে তার চিকিৎসা করতে হবে, স্টেরয়েড জাতীয় ওষুধগুলো অ্যাভয়েড করতে হবে, তখন তার টিজি লেভেল কমে আসবে বলে আশা করা যায়। ওকে, তাহলে আমাদের বুঝতে হবে যে যাদের এরকম অনেক বেশি বাট কোনোভাবে তারা কমাতে পারছে না, তাদের ফ্যামিলি হিস্ট্রিটা আমাদেরকে একটু ইভালুয়েট করতে হবে যে ফ্যামিলিতে তাদের এই প্রবলেমগুলো, তাদের বাবা দাদা এরকম ফ্যামিলিতে এই প্রবলেমগুলো আছে কিনা, যদি থাকে তাহলে, এবং অন্য কোনো ডিজিজ, সেকেন্ডারি কোনো ডিজিজ বা কোনো ওষুধ তারা সেবন করছে কিনা সেগুলো আমাদেরকে একটু জানতে হবে। জানলে এবং সেটা অবশ্যই আপনার যে ডক্টর সাহেব আপনাকে চিকিৎসা দিচ্ছেন তাকে কিন্তু এগুলো ভালো মতো বলতে হবে, তাহলে কিন্তু আপনি একটা ভালো ট্রিটমেন্ট পেতে পারেন। অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর করে বলার জন্য। এবার আমরা যেটা জানতে চাইবো যে আমাদের দেশে অনেকেই ট্রাইগ্লিসারাইড, এলডিএল এটা বেশি, সাথে সাথে তারা ডায়াবেটিসেরও অনেক বেশি, বাট ডায়াবেটিস কোনোভাবে তারা কন্ট্রোল করতে পারছে না, এবং এটা তো একটা আসলেই ভয়ের ব্যাপার। সেক্ষেত্রে তারা কি করতে পারবেন? ডায়াবেটিস যদি ট্যাবলেটে কন্ট্রোল না হয় তখন তাকে অবশ্যই ইনসুলিন নিতে হবে, কারণ ডায়াবেটিস হচ্ছে সব রোগের মহারোগ। সেখান থেকে জি। কোলেস্ট্রল অ্যাবনর্মালিটি থাকবে, হার্ট অ্যাটাক হবে, পেরিফেরাল আর্টারি ডিজিজ হবে, ব্রেন স্ট্রোক হবে, কিডনি ধরে যাবে। তো ডায়াবেটিস কন্ট্রোল করা ছাড়া অন্য কোনো কিন্তু কন্ট্রোল করা সম্ভব নয়। আর যদি তার ডায়াবেটিস থেকে থাকে কন্ট্রোল হচ্ছে না, প্লাস কোলেস্ট্রল কন্ট্রোল করা যাচ্ছে না, তখন অবশ্যই তাকে হাই ইন্টেন্সিটি ড্রাগ থেরাপি শুরু করতে হবে। অন্য কোনো অপশন নাই, হাই ডোজ স্ট্যাটিন থেরাপি তাকে শুরু করতে হবে টু প্রিভেন্ট ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশনস। ওকে, আমরা তো অনেকগুলো শুনলাম, মানে আসলে অনেকেই বলে যে আসলে আমার কোলেস্টেরল লেভেল যে বেশি আমি তো বুঝতে পারছি না, আমার তো শরীরে কোনো খারাপ লাগছে না। এটাকে আমরা অনেকেই বলে থাকি সাইলেন্ট কিলার। আসলে কি এই রোগের কোনো লক্ষণ কি আসলেই প্রকাশ পায়? আমার মনে হয় পায় না, কারণ এটা তো আমাদের গাইডলাইনে কি বলে, আমরা তো যে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি বা ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি গাইডলাইন গুলো ফলো করি, তারা বলে যে আপনার যদি ফ্যামিলি হিস্ট্রি না থাকে তাহলে, ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি ডিজিজ যদি না থাকে তাহলে আমরা 40 ইয়ার্স এর দিকে আমরা অবশ্যই একজন পেশেন্টের, সে ছেলে বা মেয়ে হোক, তাকে আমরা ফাস্টিং লিপিড প্রোফাইল করে দেখবো তার অবস্থাটা কি। তার আগে সাধারণত আমাদের কোনো রোগীরই আমাদের দেশে করা হয় না। কিন্তু যার ফ্যামিলিয়াল ডিজিজ থাকবে তাকে অবশ্যই করে অবশ্যই চেক আপে আনতে হবে যে তার এলডিএল লেভেল বেশি থাকে কিনা। আর একটা রোগীর যদি কোনো কারণে কখনো চেক করে যদি দেখা যায় যে এলডিএল 160-র উপরে আছে, হোয়াট এভার দ্য সিচুয়েশন, তখন তাকে অবশ্যই ড্রাগ থেরাপি শুরু করতে হবে। ওকে, এই এই যে আমরা এলডিএল এবং এসডিএল এবং ট্রাইগ্লিসারাইড নিয়ে কথা বলছি, এখানে আমরা জানলাম যে মানে লক্ষণ খুব একটা প্রকাশ পায়নি, কিন্তু আমাদের দেশে আগে দেখা যেত যে সাধারণত 50 বছর বা 60 বছর হলেই হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়, বাট আমার দেখা মতো অনেকেই 30, 35 বা 40 বছরেও এই ধরনের প্রবণতাটা দেখাই যাচ্ছে, বিশেষ করে করোনারি আর্টারি ডিজিজের প্রবণতা অনেক বেশি দেখা যাচ্ছে। এক্ষেত্রে আপনার মূল্যবান মতামত যদি বলতেন। আসলে বিদেশে কি করা হয়, বিদেশে প্রতিটা পেশেন্ট, ছেলে বা মেয়ে হোক, তাদের কিন্তু রিস্ক স্কোর ক্যালকুলেশন করা হয়। যেমন ইউরোপে আছে স্কোর রিস্ক ক্যালকুলেটর, আমেরিকাতে আছে এসসিবিডি রিস্ক ক্যালকুলেটর। সেখানে আমরা বিভিন্ন ভেরিয়েবল দিয়ে পেশেন্টের এজ, সেক্স,
তার সিস্টোলিক ব্লাড প্রেশার, কোলেস্টেরল লেভেল এবং স্মোকিং হিস্ট্রি দিয়ে আমরা ক্যালকুলেট করি যে তার আগামী 10 বছরে কত পার্সেন্ট রিস্ক আছে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার। এর বেসিসে তাদের চিকিৎসা শুরু হয়, কিন্তু এটা আমাদের দেশে একদমই ফলো করা হয় না। এখনকার দিনে ডাক্তাররা এই রিস্ক ক্যালকুলেটরে ভেরিয়েবল গুলো বসিয়ে পেশেন্টের কত পার্সেন্ট রিস্ক আছে আগামী 10 বছরে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা, এগুলো ক্যালকুলেট করে অতি তাড়াতাড়ি ওষুধগুলো শুরু করে দেন। তা না হলে আমাদের কমপ্লিকেশন আর্লি বয়স থেকে শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। প্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন, এটা কিন্তু আসলে খুব ভয়ঙ্কর ব্যাপার। আমাদের কিন্তু বিএমডি যেটা আমরা বলি, বডি মাস ইন্ডেক্স, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং এজ যেটা উনি বললেন, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে আপনার বয়সের সাথে আপনার ওজন এবং আপনার উচ্চতা, এটার মধ্যে আপনার যদি ওজন যদি খুব বেশি পরিমাণে বেড়ে যায়, অবশ্যই ডক্টরের পরামর্শ নেওয়া এবং কি কারণে ওজনটা বাড়ছে সেটাও কিন্তু আমাদের আইডেন্টিফাই করাটা খুবই দরকার। এবার আমরা জানতে গেলে এই রোগগুলোর প্রাথমিক পর্যায়ে আপনি একটা বলেছিলেন যে লিপিড প্রোফাইল দেখে নেওয়া। এই লিপিড প্রোফাইল অলমোস্ট আমাদের দেশে সব জায়গায় বোধহয় হয়। তারপর আপনার কাছে জানতে চাবো, লিপিড প্রোফাইলটা পেশেন্ট কিভাবে করতে পারে? পেশেন্ট অবশ্যই লাস্ট 8 আওয়ার ফাস্টিং থাকতে হবে, না খেয়ে থাকবে। যেমন একটা পেশেন্ট যদি রাত 12টায় খায়, তাহলে ভোর 8টাতে সে খালি পেটে এসে ল্যাবে ব্লাড স্যাম্পল কালেক্ট করা হবে, তারপর তার অ্যানালাইসিস করা হবে। আপনারা জানেন আমরা লিপিড প্রোফাইলের 4টা কম্পোনেন্ট দেখি। একটা হচ্ছে গিয়ে ট্রাইগ্লিসারাইড, তারপরে এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরল, এই 4টা কম্পোনেন্ট দেখা হয় আমাদের লিপিড প্রোফাইলে। ওকে, আর আর কোন ধরনের টেস্ট করা কি দরকার আছে যদি তার ফ্যামিলি হিস্ট্রি যদি দেখা যায় যে ফ্যামিলি হিস্ট্রি? তার জন্য আমরা লাইপোপ্রোটিন লেভেল দেখতে পারি, অ্যাপোলাইপোপ্রোটিন দেখতে পারি, সেগুলো বেশ কস্টলি, কিন্তু যাদের কর্নিয়াল আর্কাস আছে বা জ্যান্থোমাটা আছে, আপনি জানেন যে টেন্ডনের ওখানে বড় বড় কালো কালো কিছু গোটার মতো তৈরি হয়, তাদের ক্ষেত্রে বা চোখের নিচে যে কর্নিয়াল আর্কাস জ্যান্থেলেজমা ডেভেলপ করে, তখন তাদেরকে আমরা সন্দেহ করি যে তাদের ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা। ওই রোগীদেরকে অবশ্যই আমরা লাইপোপ্রোটিন লেভেল এবং অ্যাপোলাইপোপ্রোটিন বি দেখার চেষ্টা করব অবশ্যই। ওকে, আরেকটা জিনিস জানতে চাচ্ছিলাম, হরমোন, যেটা আমরা হাইপারথাইরয়েড, যাদের হরমোন লেভেল বেশি থাকে, থাইরয়েড হরমোন বেশি থাকে, তাদের ক্ষেত্রে কি হাইপারলিপিডিমিয়া থেকে কোনো কি ঝুঁকি বাড়াতে পারে? হাইপোথাইরয়েডিজম ইজ ইন্ডিকেটেড। হাইপোথাইরয়েডিজম থেকে পেশেন্টের লিপিড প্রোফাইল অ্যাবনর্মাল হতে পারে, টিজি বাড়তে পারে, এলডিএল বাড়তে পারে, নট হাইপারথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম হবে, হাইপোথাইরয়েডিজমে এটা বাড়তে পারে। জি জি। তাহলে তাদের হাইপোথাইরয়েডিজম, থাইরয়েড লেভেলটাও চেক করে দেখতে হবে যে আসলে তাদের অবশ্যই দেখতে হবে, কারণ সেকেন্ডারি কারণ কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমি আপনাকে বলেছি, শুধু খেলেই যে কোলেস্টেরল বাড়বে ধারণাটা ভুল। আপনি ড্রাগ নিচ্ছেন, অ্যালকোহল খাচ্ছেন, তো এগুলো কিন্তু আপনার টিজি বাড়িয়ে দেবে, তাই না? আপনি যদি নেফ্রোটিক সিনড্রোম থাকে, আপনার ডায়াবেটিস থাকে, সেগুলোর জন্য টিজি বেড়ে যাবে, সো এগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। তো ওকে, এবার আমরা একটু জানতে চাইবো যে আসলে এই ট্রিটমেন্ট প্ল্যানটা সম্বন্ধে যদি আমরা বলতেন, যে আমরা তো লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে কথা বললাম, ট্রিটমেন্ট প্ল্যানটা কি হতে পারে, মানে কোন ওষুধগুলো সাধারণত পেশেন্টরা খেলে তাদের এই এলডিএল লেভেলটাকে তারা কন্ট্রোলে রাখতে পারে বলে আপনি মনে করেন? ট্রিটমেন্ট প্ল্যান যাই বলেন না কেন, দুই রকম, একটা হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশন এন্ড ফার্মাকোথেরাপি, তাই না? জি। লাইফস্টাইল মডিফিকেশন আমি আপনাকে বলেছি যে হাঁটার ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। প্রতিদিন 30 মিনিট করে, সপ্তাহে 150 মিনিট, দ্যাট ইজ 5 ডেজ পার উইক, তাই না? তারপর আমার বিএমআই আমাকে রাখতে হবে 20 থেকে 25 কেজি পার মিটার স্কোয়ারের ভিতরে। আমার ওয়েট রিডাকশন করতে হবে, আমাকে ফ্যাটি ফিশ খেতে হবে, আমাকে স্মোকিং করা বন্ধ করতে হবে, তাই না? অ্যালকোহল লিমিটেশন করতে হবে আমাকে। এটা তো গেল আমার লাইফস্টাইল মডিফিকেশনের উপরে। চলে আসেন এবার ড্রাগ থেরাপি, দ্যাট ইজ নোন অ্যাজ ফার্মাকোথেরাপি। সেখানে কি করা হয়, আমাদের 4-5 রকমের ড্রাগ আছে যেগুলো আমরা বেসিক্যালি ইউজ করি। প্রথমেই থাকবে স্ট্যাটিন, যেটা এইচএমজি কোয়ে রিডাকটেস ইনহিবিটর। 2 নম্বর ড্রাগ আছে আমাদের বাইল অ্যাসিড সিক্রিস্ট্যান্ট। 3 নম্বর আছে আমাদের নিয়াসিন। 4 নম্বর গ্রুপ হচ্ছে কি যেগুলো আমাদের কোলেস্টেরল অ্যাবজর্ব করছে। মানে যেটা জানতে চাচ্ছিলাম যে একজন, অনেকগুলো কোশ্চেন এসছে, একজন পেশেন্ট জানতে চেয়েছে রোল অফ ইনএক্সিপিরিন ইন করোনা ডিজিজ। যদিও আজকের বিষয় এটা না, তারপর যদি ছোট করে বলতেন যে ইনএক্সিপিরিনের করোনা ডিজিজের রোলটা কি? লং স্ট্যান্ডিং করোনা তো আমাদের ডিরেক্ট এবং ইনডিরেক্ট ইনজুরি করে, তাই না? আপনি জানেন ডিরেক্ট ইনজুরি করে কি, ACE2 মিডিয়েটর মাধ্যমে আমাদের করোনা ভাইরাস আমাদের শরীরে প্রবেশ করে লাংসে ঢুকে, তাই না? ACE2 কিন্তু আমাদের শরীরে অনেক জায়গায় রয়ে গেছে, শুধু লাংসে নয়, আমাদের এপিথেলিয়াল সেল, আমাদের ব্রেইন, আমাদের হার্ট, লিভার, কিডনি সব জায়গায় সে এফেক্ট করে। এফেক্ট করলে যখন লাংসে ইনভলভ করে, তখন আমাদের আস্তে আস্তে ভেসেলের ভিতর যে সে এম্বোলিজম তৈরি করে, দ্যাট ইজ পালমোনারি এম্বোলিজম, যার জন্য আমাদের পেশেন্ট হঠাৎ করে শ্বাসকষ্ট, তারপর হঠাৎ করে অজ্ঞান হওয়ার প্রবণতা, এমনকি মৃত্যু ঝুঁকি থেকে থাকে।
এইসব রোগীর এই অবস্থা থেকে প্রিভেন্ট করার জন্য আমাদেরকে তখন এনক্সাপ্রিন দেওয়ার প্রয়োজনীয়তা হতে পারে। টু প্রিভেন্ট থ্রম্বোএম্বোলিজম আমাদেরকে ওকে এনক্সাপ্রিন দিতে হবে এই ওকে ধরনের করোনা শারমিন রোগীকে যার স্যার সিম্পটম বলেছেন ভ্যালুয়েবল হয়। ইনফরমেশন। ওকে ডক্টর শাহিন, নাইস প্রেজেন্টেশন। শারমিন আফসার লিখেছে তার একজন তার ট্রাইগ্লিসারাইড লেভেলটা 300 এর বেশি, উনি জেমি ফাইব্রোজিল খাচ্ছিলেন, কি পরামর্শ দিবেন? উনি জেমি ফাইব্রোজিল এখন আর খুঁজে পাচ্ছেন না, ওনার ট্রাইগ্লিসারাইড লেভেল 300 এর বেশি, কোন একজন ডাক্তার ওনাকে অ্যাডভাইস করেছিলেন? ওনাকে ট্রাইগ্লিসারাইড লেভেল 300 থাকলে ওনাকে প্রথমে স্ট্যাটিন খেতে হবে হাই ডোজে, দ্যাট ইজ রোসুভাস্টাটিন 20 to 40 মিলিগ্রাম, সাথে ওনাকে ফাইব্রেট ওষুধ খেতে হবে। জেমফিব্রিলোজেল ইজ এ ব্যাড কম্বিনেশন উইথ স্ট্যাটিন, তো তাকে খেতে হবে স্ট্যাটিন প্লাস ফেনোফাইব্রেট নামে যে ওষুধ 200 মিলিগ্রাম, সেটা তাকে কন্টিনিউ করতে হবে, নট জেমফিব্রিলোজিল, কারণ এর ড্রাগ ইন্টারাকশন অনেক বেশি, সাইড ইফেক্ট অনেক বেশি। তো তাকে খেতে হবে স্ট্যাটিন হাই ডোজে এন্ড ফাইব্রেট, ফেনোফাইব্রেট ওষুধ গ্রহণ করতে হবে। ওকে ওকে ওকে, অসংখ্য ধন্যবাদ। আর একজন লিখেছে যে স্ট্যাটিন গুলো যে খাচ্ছে, স্ট্যাটিন গুলো কি খালি পেটে খেতে হবে না ভরা পেটে খেতে হবে? স্ট্যাটিনের মধ্যে অ্যাট্রোভাস্টাটিন অবশ্যই খালি পেটে গ্রহণ করতে হবে, রোসুভাস্টাটিন গ্রহণ করার কোনো সময় নেই, যে কোনো সময় ভরা পেট খালি পেটে সম্পর্কিত না। আপনারা জানেন স্ট্যাটিন গ্রুপের অনেকগুলো ড্রাগ আছে, অ্যাট্রোভাস্টাটিন, রোসুভাস্টাটিন, প্রাভাস্টাটিন, লোভাস্টাটিন, সিমভাস্টাটিন। তো আপনাকে ডক্টর যেটা প্রেসক্রাইব করবে, অ্যাট্রোভাস্টাটিন অবশ্যই খালি পেটে খেতে হবে ইভিনিং এর দিকে, কিন্তু রোসুভাস্টাটিন আপনি যে কোনো সময় ভরা পেটে খালি পেটের সাথে সম্পর্কিত নয়। আর সবাই একটু বরিড থাকে স্ট্যাটিনের সাইড ইফেক্ট নিয়ে। আসলে স্ট্যাটিন আজকালকার দিনে খুব কম সাইড ইফেক্টই তৈরি করে। আমাদের টার্গেট থাকবে একটাই, যে আমাদের কোলেস্টেরল লেভেল এলডিএল যেন আমরা বিলো 100 বা বিলো 70 রাখতে পারি, কারণ বিভিন্ন রিজনের জন্য বিভিন্ন রকম টার্গেট থাকে, যেটা আমরা মেনে আমাদের কোলেস্টেরল লেভেল কমিয়ে রাখলে আমাদের অ্যাথেরোস্ক্লেরোটিক কার্ডিওভাস্কুলার রিস্ক বা কমপ্লিকেশন গুলো অনেকাংশে কমে আসবে বলে আমরা মনে করি। তো এই ফাঁকে আমি একটু মানে স্ট্যাটিনের বিভিন্ন রকম হাই ইন্টেন্সিটি, লো ইন্টেন্সিটি বা মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিনকে কেন কি তার উদ্দেশ্য আমি জানাতে চাই। স্ট্যাটিন যেমন অ্যাট্রোভাস্টাটিন যখন 40 to 80 মিলিগ্রাম ডোজ বা রোসুভাস্টাটিন যখন 20 to 40 মিলিগ্রাম ডোজে দেওয়া হয়, দ্যাট ইজ নোন অ্যাজ হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি। যাদের এলডিএল লেভেল 190 এর উপরে থাকবে বা যাদের ডায়াবেটিস থাকবে, তাদেরকে প্রথমে আমাদেরকে হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন দিয়ে শুরু করতে হবে। যাদের মডারেট রিস্ক থাকবে তাদেরকে আমরা মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন দিব, দ্যাট ইজ 20 to 40 মিলিগ্রাম অথবা রোসুভাস্টাটিন 5 to 10 মিলিগ্রাম। আর যাদের লো রিস্ক থাকবে তাদেরকে আমরা সিমভাস্টাটিন দিব অনলি 20 মিলিগ্রাম ডোজে। আর তারপর আমাদেরকে সবাইকে আমাদের ডায়েট কন্ট্রোল খুব প্রয়োজন, ফিজিক্যাল অ্যাক্টিভিটি রেগুলারলি করা, ওয়েট রিডাকশন ইজ এ পার্ট অফ ট্রিটমেন্ট অফ হাইপারলিপিডেমিয়া। এটা অবশ্যই ভুলে গেলে হবে না, শুধু ড্রাগই আমাকে আমার সব কাজ করে দিল তা কিন্তু মানলে হবে না। ড্রাগের বাইরেও আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হবে, স্মোকিং কুইট করতে হবে, অ্যালকোহল কুইট করতে হবে, আমাকে বডি ওয়েট কমাতে হবে, তাহলে আমার ওষুধ প্লাস দুইটার কম্বিনেশনে আমার কোলেস্টেরল লেভেলটা স্বাভাবিক পর্যায়ে চলে আসবে বলে আশা করা যেতে পারে।
আর যখন আমি বলেছিলাম যার একটা কম্বিনেশন থেরাপির প্রয়োজনীয়তা আমাদের আছে, যার স্ট্যাটিন দিয়েও, হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন দিয়েও আমি যার এলডিএল লেভেল 100 এর নিচে আনতে পারছি না, তখন আমাকে সেকেন্ড ড্রাগ যোগ করতে হবে, লাইক ইজিটামাইব, যেটা আমার কোলেস্টেরলের অ্যাবজর্পশনটা গাট থেকে কমিয়ে দেবে। তাহলে আমার দুই কম্বিনেশনে আমরা আশা করি এলডিএল লেভেলটা কমে আসবে। তারপরেও যদি দেখি যে না, এলডিএল লেভেল কমানো যাচ্ছে না, তখন আমাকে অবশ্যই নিউয়ার ড্রাগ দিতে হবে, যেটি ওভালিকুমাব, যা PCSK9 নামে পরিচিত, সেটা আমাদেরকে দিতে হবে, যদিও ওটা এক্সপেন্সিভ, কিন্তু তখন আমাদের প্রেসক্রাইব করতে হবে। আর যার টিজি বেশি থাকবে তাকে তো আমি বলেছি স্ট্যাটিন দিতে হবে হাই ইন্টেন্সিটি, সাথে ফাইব্রেট ড্রাগ অ্যাড করতে হবে, ফেনোফাইব্রেট নামে, যেটার কম্বিনেশনে তার দুইটার ইফেক্টে ওকে, তার টিজি লেভেলটা কমে আসবে বলে আশা করা যায়। ফেনোফাইব্রেট ড্রাগ যাদের ট্রাইগ্লিসারাইড লেভেল বেশি, তাদের ফেনোফাইব্রেট ড্রাগটা ইউজ করতে হবে, সাথে হাই ইন্টেন্সিটি স্ট্যাটিনও ইউজ করতে হবে। আহনাফ অবশ্যই আহমেদ বলছিলেন ভেরি ইনফরমেটিভ প্রেজেন্টেশন, এবং উনি জানতে চেয়েছিলেন, হ্যাঁ উনি জানতে চাচ্ছিলেন যে কোন ধরনের স্ট্যাটিন গুলো বেশি ইফেক্টিভ যাদের হাইপার লিপিডিমিয়া প্রবলেম গুলো বেশি আছে, মানে এলডিএল লেভেলটা যাদের অনেক বেশি আছে। এলডিএল লেভেলকে যদি আমরা ক্যাটাগরাইজ করি, আমাদের ডিজায়ারেবল হচ্ছে বিলো 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, যার থাকবে 100 থেকে 130, 130 থেকে 160, এবং 160 থেকে 190 বা 190 উপরে। যার 190 উপরে থাকবে তাকে কোনো চিন্তা ভাবনা ছাড়া, কোনো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই হাই ইন্টেন্সিটি শুরু করে দিতে হবে। দ্যাট ইজ, যদি অ্যাট্রোভাস্টাটিন খায় তাহলে 40 to 80 মিলিগ্রাম, আর সে যদি রসুভাস্টাটিন ইনটেক করে তাহলে 20 থেকে 40 মিলিগ্রাম শুরু করতে হবে, এটা জানতে হবে। যার 160-এর উপর থাকবে তাকে মডারেট ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি শুরু করতে হবে। তার মানে সে যদি অ্যাট্রোভাস্টাটিন খায় তাহলে সেটা হবে 20 to 40 মিলিগ্রাম, সে যদি রসুভাস্টাটিন খায় সেটা হবে 5 to 10 মিলিগ্রাম এই জাতীয় মাত্রায়। আর আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি 2018 সালে যে গাইডলাইন তৈরি করেছে তাতে কিন্তু অনেক ব্যাপকভাবে আলোচনা করা হয়েছে। তারা বিভিন্ন এজ ক্যাটাগরি করেছে, বয়স ক্যাটাগরি করেছে, তারপরে তার স্ট্যাটিন মাত্রা নির্ণয় করেছে। তারা বলেছে যার ডায়াবেটিস আছে তার কোনো বাছ বিচার করার দরকার নেই, সে প্রথমেই হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন শুরু করবে। ঠিক আছে? যার বয়স 0 থেকে 20 বছর, তার যদি ফ্যামিলিয়াল হাইপারকোলেস্টেরমিয়া থাকে তাহলে তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে, সাথে স্ট্যাটিন শুরু করতে হবে। যার বয়স 20 থেকে 40 বছর, তার যদি ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ থাকে এবং যদি এলডিএল লেভেল 160-এর উপর থাকে, তাহলে তাকে আমাদের স্ট্যাটিন শুরু করতে হবে। আর যাদের বয়স 40 থেকে 75 বছর, তাদেরকে তারা 4 ক্যাটাগরিতে ভাগ করেছে। তাদের রিস্ক যদি লো থাকে, তাদের যদি রিস্ক যদি মডারেট থাকে, রিস্ক যদি হাই থাকে এবং ভেরি হাই থাকে, তখন আমাদেরকে ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে স্ট্যাটিন দিয়ে তার লাভ কি হবে কিনা। এবং যাদের বয়স 75 বছর তাদের ক্ষেত্রে আমরা চিন্তা করে দিব যে তাকে দিয়ে কতটুকু লাভ দেওয়া যাবে, তার প্রয়োজন আছে কিনা। যদি প্রয়োজন হয় তাহলে আমরা লো ইন্টেন্সিটি লো ডোজে দেওয়া শুরু করব বলে মনে করি। আর আপনারা অবশ্যই জানেন যে সিটি ক্যালসিয়াম স্কোর একটা বড় রোল পালন করে এখন। সিটি ক্যালসিয়াম স্কোর দেখেও কিন্তু আমরা স্ট্যাটিন থেরাপির ব্যাপারে গাইড করতে পারে তারা আমাকে। যেমন ক্যালসিয়াম স্কোর যদি 0 হয় তখন আমার স্ট্যাটিন দেওয়ার দরকার নেই। স্কোর যদি 0 to 99 হয় তখন তার জন্য স্ট্যাটিন ফেভারেবল হতে পারে। আর যে স্কোর যদি 100-এর উপর হয় তখন তাকে অবশ্যই আমাকে ইনিশিয়েট করতে হবে স্ট্যাটিন থেরাপির উপরে। ওকে, আচ্ছা, আমরা এখন জানতে চাইবো যে যাদের এ ধরনের কোলেস্টেরল লেভেলটা আসলে অনেক বেড়ে গিয়েছে এবং অনেকেই বলছে তাদের হার্টে এখন হালকা ব্যথা অনুভব করে, তারা সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট অপশনটা কি হতে পারে জটিলতা যদি হয় হাইপারলিপিডিমিয়া পরবর্তী হার্টের ব্যথা তো আপনাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে, একটা হালকা ব্যথা এবং সিভিয়ার ফর্ম। হালকা ব্যথা মানে তার যে প্ল্যাক তৈরি হয়েছে রক্তনালীর ভিতরে, স্টেবল প্ল্যাক, এখনো খারাপ কিছু করেনি, হ্যালো, রক্তনালী সংকুচিত। জি, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, হ্যালো। আসলে হার্টের ব্যথার কথা বললেন, আসলে পেশেন্ট যদি স্টেবল থাকে তার জন্য একরকম হালকা ব্যথা থাকবে, আর যদি সিরিয়াস থাকে তখন তার খুব তীব্র ব্যথা হবে। যার স্টেবল প্ল্যাক থাকবে করোনারি হ্যালো, আর্টারিতে তার কিন্তু, হ্যাঁ শুনতে পাচ্ছি। যার স্টেবল প্ল্যাক থাকবে তার কিন্তু ডিজিজটা অত খারাপ ফর্মে হবে না, সে ব্যথা হবে, রেস্ট নিলে কমে যাবে। কিন্তু যার অ্যাকিউট করোনারি সিনড্রোম ডেভেলপ করবে, যার প্ল্যাক রাপচার হয়ে যাবে, তখন তার কিন্তু তীব্র ব্যথা বা এমআই হয়ে যাবে, তখন তাকে হসপিটালে ভর্তি করতে হবে। তো প্ল্যাক কম্পোজিশন যদি আপনি স্টেবল করতে চান, অবশ্যই সেখানে স্ট্যাটিনের রোল আছে, কারণ স্ট্যাটিনের কিন্তু
নর্মাল অ্যান্টিলিপিড এজেন্ট ছাড়াও তার কিন্তু অনেক ফাংশন আছে, যেমন সে আমাদের ভাস্কুলার এন্ডোথেলিয়ামের টোন প্রিজার্ভ করে, তার অক্সিডেটিভ স্ট্রেসটা কমিয়ে দেয়, তার অ্যান্টি ইনফ্লামেটরি রোল আছে, এবং তার অনেক গুণগত আমাদের তার প্ল্যাককে স্টেবল করার জন্য আমাদের স্ট্যাটিনের প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি। ভয় পায় যে ডাক্তার সাহেব যখন এনজিওগ্রামের কথা বলে তখন অনেকেই ভয় পায়। এনজিওগ্রামের ব্যাপারে যদি একটু বলতেন। এনজিওগ্রাম একটা খুব সহজ এবং খুব সরল পরীক্ষা রোগ নির্ণয়ের জন্য। আজকাল তো এনজিওগ্রাম হাতের রেডিয়াল আর্টারি দিয়ে করা হয়, আপনারা জানেন ডান হাতের যে আমরা রেডিয়াল আর্টারি যেখানে আমরা পালস ফিল করি, ওই আর্টারি দিয়ে আমরা এনজিওগ্রাম সম্পন্ন করি। একটা এনজিওগ্রাম সম্পন্ন করতে মাত্র 3 থেকে 5 মিনিট সময় লাগে, কিন্তু পেশেন্টের প্রস্তুতি অনেক বেশি। পেশেন্টকে ভর্তি হতে হয়, তার ব্লাড সিবিসি লেভেল, প্লেটলেট কাউন্ট, তার ভাইরাল মার্কার গুলো দেখতে হয়, তারপরে আমরা এনজিওগ্রাম টেবিলে নেই। সেখানে পেশেন্টের রক্তনালী তো আমাদের 3টা, তাই না? হার্টের রক্তনালী এলএডি, এলসিএক্স এবং রাইট কর্নারি আর্টারি। কোনটা কত পার্সেন্ট কি ব্লক হয়েছে তা আমরা এনজিওগ্রামের মাধ্যমে ছবি নিয়ে পেশেন্টকে বা পেশেন্ট পার্টির কাছে প্রেজেন্ট করি যে এই ব্লক আছে, এই সমাধান করতে হবে। আপনাদের জেনে রাখতে হবে যে ব্লক যদি 70% উপরে হয়, দ্যাট ইজ সিগনিফিকেন্ট ব্লক, কিন্তু তার নিচের ব্লক গুলা 60, 50, 30, 40 যেগুলো ওষুধে রাখতে হয়। এনজিওগ্রাম এখন আর কোনো ভয়ের পরীক্ষা না, এটা প্রতিদিনই আমাদের হসপিটালে 30টার মতো এনজিওগ্রাম করা হয়, 10টা পেশেন্টের স্টেন্টিং করা হয়, যেটা আসলে এখন আর এই জন্য দেশের বাইরে যে চিকিৎসা করার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমি মনে করি না। তো আপনি যদি করোনারি আর্টারি ডিজিজ থেকে বাঁচতে চান তাহলে আপনাকে প্রথমেই ডাক্তারের কাছে যেয়ে আপনাকে রিস্ক ক্যালকুলেটরে আপনার এজ, সেক্স, সিস্টোলিক ব্লাড প্রেশার, কোলেস্টেরল লেভেল, স্মোকিং এর হিস্ট্রি দিয়ে আপনাকে ক্যালকুলেট করতে হবে যে আগামী 10 বছরে আপনার কি পরিমাণ রিস্ক রয়েছে করোনারি আর্টারি ডিজিজ হওয়ার। এটা জেনে আপনাকে ওষুধপত্র প্রেসক্রাইব করে আপনি আপনার এইসব খারাপ রোগের ঝুঁকি থেকে আপনাকে বাঁচাতে পারবেন। ওকে, আমরা যে শুনছিলাম যে আর্টারি গুলো ন্যারো হয়ে যায় বা চিকন হয়ে যায়, সেক্ষেত্রে আপনি বলছিলেন করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকিটা বেড়ে যাচ্ছে, এবং এই যে আর্টারি চিকন বা করোনারি আর্টারি ডিজিজের ঝুঁকি হলে কি কি পরবর্তীতে কি কি সমস্যা পেশেন্টের হতে পারে বলে আপনি মনে করেন? যেটা হবে আপনার দুই রকম, একটা স্টেবল অ্যাঞ্জাইনা, তার ন্যারো হয়েছে কিন্তু প্ল্যাক স্টেবল আছে, পেশেন্টের হাঁটলে ব্যথা তৈরি হয়, বিশ্রাম নিলে কমে যায়, দ্যাট ইজ স্টেবল অ্যাঞ্জাইনা। সেটা চিকিৎসা একরকম, ওষুধপত্র বাড়িয়ে তাকে চেষ্টা করা তার ব্যথায় রিলিভ হয় কিনা, তাতে কাজ না হলে তাকে এনজিওগ্রাম করতে হবে। আরেকটা হচ্ছে যখন প্ল্যাক রাপচার হয়ে যায়, ছিঁড়ে যায়, সেখানে প্লেটলেট ডিপোজিশন হয় এবং ব্লাড ভেসেলটাকে সম্পূর্ণরূপে বন্ধ করে ফেলে, দ্যাট ইজ থ্রম্বোটিক লেশন হয়। তখন পেশেন্টের অ্যাকিউট এমআই ডেভেলপ করে, তখন আপনাকে রোগীকে দ্রুত হসপিটালে নিয়ে প্রাইমারি পিসিআই বা সেই রক্তনালীকে খুলে দেওয়ার চেষ্টা করতে হবে, দ্যাট ইজ স্টেন্টিং এর মাধ্যমে। এটা হচ্ছে গিয়ে আজকালকার দিনের আধুনিক চিকিৎসা পদ্ধতি। তাহলে দুই ধরনের কমপ্লিকেশন হতে পারে, একটা হচ্ছে স্টেবল অবস্থায় একরকম, আর কমপ্লিকেটেড অবস্থায় যখন প্ল্যাক রাপচার বা ফিশার হয়ে যায় তখন আমাদের অ্যাকিউট এমআই নিয়ে পেশেন্ট প্রেজেন্ট করতে পারে। ওকে, আমরা অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা কথা বলছিলাম রক্তে কোলেস্টেরল মাত্রা বেড়ে গেলে কি করবেন। আমাদের সাথে যুক্ত ছিলেন ডাক্তার সিএম শাহিন কবির, আমাদের সায়েন্টিফিক পার্টনার ছিলেন ডেল্টা ফার্মা লিমিটেড। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে আমরা একটু সহজ করে জানতে চাচ্ছিলাম যে যাদের এই কোলেস্টেরলের মাত্রা বেশি, আপনি অলরেডি বলে ফেলেছেন, ডায়েটের ব্যাপারে বলেছেন, হেলদি লাইফস্টাইলের ব্যাপারে বলেছেন এবং ওষুধের ব্যাপারেও বলেছেন, এবং এনজিওগ্রামের মাধ্যমে আমরা করোনারি আর্টারি ডিজিজের অবস্থাগুলো আমরা দেখে ফেলতে পারি সে ব্যাপারেও বলেছেন। এই ধরনের চিকিৎসা পদ্ধতি আমাদের দেশের সব জায়গায় কি আমরা এটা করতে পারবো? বা আপনি যেখানে কাজ করছেন ইব্রাহিম কার্ডিয়াক হসপিটাল রিসার্চ ইনস্টিটিউট, সেখানে আপনি এগুলো নিয়ে অনেকগুলো কাজ করছেন, অনেক পেশেন্ট দেখছেন, সেখানের অবস্থা সম্পর্কে বা ব্যবস্থা সম্পর্কে যদি একটু বলতেন। সাধারণত আমাদের দেশে যেটা হয়, প্রথম থেকে কোলেস্ট্রল নির্ণয় করে না, মাপে না, এবং সব রোগীগুলো ডায়াবেটিস এন্ড ইটস কমপ্লিকেশন নিয়ে আমাদের হসপিটালে প্রেজেন্ট করে, লাইক এমআই, মাইক্রোল ইনফ্রাকশন বা হার্ট অ্যাটাক নিয়ে, তাই না? তখন আমরা যখন কোলেস্ট্রল মাপি তখন দেখি তার এলডিএল লেভেল অনেক হাই হয়ে আছে, যেটা সে জানতো না মনে। তো তখন আমরা এই ধরনের রোগীর সাথে সাথে আমাদের এনজিওগ্রাম রুমে নিয়ে আমরা বন্ধ হয়ে যাওয়া রক্তনালী খুলে দিয়ে পেশেন্টের জীবন বাঁচানোর চেষ্টা করি, এটাই আমাদের কাজ।
দ্যাট ইজ নোন অ্যাজ প্রাইমারি পিসিআই। প্রাইমারি পিসিআই করার পরে পেশেন্টকে সেই একই অবস্থা ডায়াবেটিস থাকলে ডায়াবেটিস কন্ট্রোল করা, তার লাইফস্টাইল মডিফিকেশন করা, তার হাই ইন্টেন্সিটি স্ট্যাটিন থেরাপি দেওয়া, যাতে আবার আর একটা হার্ট অ্যাটাকের প্রবণতা না হয়। এগুলো প্রিভেন্ট করার জন্য আমরা সেকেন্ডারি প্রিভেনশন যেটা বলে, তার জন্য বিভিন্ন ওষুধপত্র প্রেসক্রাইব করা হয়। ফাইনালি ডায়েটের ব্যাপারে যেটা বলবো, আমাদেরকে প্রচুর, আমরা তো স্যাচুরেটেড ফ্যাট খাবো না তা তো না, তাই না? আমরা খাবো লিন মিট, যেটা চর্বি কম থাকবে। আমরা কিন্তু আপনি জানেন প্রতি 100 গ্রাম গরুর মাংসে, রেড মিটে আমাদের 10% ফ্যাট থাকে। তো আমরা যদি বাজার থেকে গরুর মাংস কিনি, তখন আমাদেরকে ফ্যাট ফেলে গরুর মাংস কিনতে হবে। সেগুলো প্রসেস করে খাওয়া যাবে না, সেগুলো আমরা স্টিমিং বা বয়লিং বা গ্রিল করে আমরা খেতে পারবো, যাতে আমাদের স্যাচুরেটেড ফ্যাট থেকে আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা বেড়ে না যায়। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবং আমাদের ভেজিটেবলস, ফ্রুটস বেশি খেতে হবে, সিরিয়ালস, বিনস, নাটস, বাদাম আমাদের বেশি খেতে হবে, প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হবে, বডি বিএমআই ঠিক মতো ম্যানেজ করতে হবে, তাহলে আমরা এ থেকে মুক্তি পেতে পারবো। ওকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম রক্তে কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেলে কি করবেন সে ব্যাপারে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার সিএম শাহিন কবির খুব সুন্দরভাবে তার অভিজ্ঞতা এবং তার ক্লিনিক্যাল এক্সপার্টাইজ আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের সায়েন্টিফিক পার্টনার হিসেবে ছিলেন ডেল্টা ফার্মা লিমিটেড, পাওয়ার্ড বাই এটিভি অ্যাট্রোভাস্টাটিন এবং আরটিভি রোসোভাস্টাটিন। সকল দর্শক যারা দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ডাক্তার সিএম শাহিন কবিরের কাছে আপনার লাস্ট কমেন্ট শুনে, আজকের প্রোগ্রাম সম্বন্ধে কমেন্ট শুনে আমরা আজকে শেষ করব। থ্যাংক ইউ ফিজিশিয়ান টোন, সুন্দর একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। আসলে এটা করোনাকালীন প্লাস পোস্ট কোরবানিতে খুব ভাইটাল টপিক ছিল বলে আমি মনে করি। সবারই জানার প্রয়োজন আছে আসলে বর্তমানে সায়েন্টিফিক বেসিসে আমরা কিভাবে কোলেস্টেরলের চিকিৎসা দিয়ে থাকি। আর ডেল্টা ফার্মা এবং এটিভি, আরটিভি সবাইকে ধন্যবাদ এই ধরনের সুন্দর প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্য। অসংখ্য ধন্যবাদ ডাক্তার সিএম শাহিন কবিরকে, আপনার মূল্যবান সময় দেয়। আমরা সবাই দর্শকদেরকে ধন্যবাদ জানাচ্ছি ফিজিশিয়ান টোনের সাথে থাকার জন্য। ডেল্টা ফার্মা, আরটিভি এবং এটিভিকেও ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানটাকে স্পন্সর করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সাবধানে থাকবেন, সুষম খাবার খাবেন এবং অবশ্যই লাইফস্টাইল মডিফিকেশনের উপরে অবশ্যই আমাদের ইম্পর্টেন্স দিতে হবে, কারণ আমাদের হার্টকে ভালো রাখতে হবে। হার্ট ভালো থাকলে আমাদের সবকিছু ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।